ক্লাস 10-এর সকল স্টুডেন্টকে। তো আমাদের কিন্তু ফার্স্ট সামেটিভের ঘন্টা বেজেই গেছে বলতে পারো। তো ফার্স্ট সামেটিভের যে আমাদের যে টপিকগুলো আছে, আমাদের বিশেষ করে প্রথম অধ্যায়টা বিভিন্ন স্কুলে হয়তো বিভিন্ন রকম সিলেবাস দিয়ে থাকে, কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টারটা সব স্কুলেই কমন থাকবেই, নদী। তো এবং তার বহির্জাত প্রক্রিয়া, তাই না? তো সেইগুলো থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে এবং সেটা কত মানে যে মোটামুটি প্রিভিয়াস ইয়ারে কী কী এসছে এবং অ্যান্সারগুলো কী কী করে লিখলে তোমরা ফুল মার্কস পাবে, সেগুলো নিয়ে সব কিন্তু আলোচনা করব। একটা মক টেস্টের মতনই বলতে পারো এই আজকের ভিডিওটা, এবং সেখানে কিন্তু তোমরা অনেকগুলো কোশ্চেন দেখতে পারবে শুধুমাত্র কিন্তু বহির্জাত প্রক্রিয়া এবং নদী থেকে। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যেও পরীক্ষার আগে, তোমাদের খুব হেল্পফুল হবে। চলো তাহলে আমরা দেখে নিই আজকে সময় না নষ্ট করে, এবং তার কিন্তু আমরা অ্যান্সারও আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন দিয়েছে কি, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? ঠিক আছে, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা কি বলবো? দেখো আমরা দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কিন্তু আমরা দোয়াব বলে থাকি। ঠিক আছে, যখন দুটো নদী ফ্লো হয় তার মাঝখানে যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে আমরা কিন্তু দোয়াব বলি। পরে কোশ্চেন দেখো কি আছে, নদীর যে ষষ্ঠ ঘাতের সূত্র, সেই ধারণাটা আমাদের কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? হপকিন্স বলে একজন দিয়েছিলেন। দেখো আমি কিন্তু অ্যান্সারও রেখেছি, হপকিন্স কিন্তু দিয়েছিলেন। পরের কোশ্চেন 3 নম্বর দেখো কি আছে, সুন্দরবনের কোন দ্বীপটি সম্পূর্ণরূপে সমুদ্রের তলায় নিমজ্জিত হয়েছে? 2019 বা 20 সালে কিন্তু এটা একটা মাধ্যমিকে একবার এসছিল, তোমরা কিন্তু কোশ্চেনটা খুব ভালো করে দেখেছো। সুন্দরবনের কোন দ্বীপটি? সেটা কিন্তু আমাদের লৌহচারা দ্বীপটি, এবং নিউমোর বলে একটা দ্বীপ আছে, সেটাও কিন্তু সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হয়ে গেছিল। ওকে, পরে কোশ্চেন কি আছে দেখো, কোন নদীর নাম অনুসারে নদীতে সিষ্টবাক মিয়েন্ডার নামে পরিচিত? মিয়েন্ডার নামে পরিচিত হচ্ছে কি ম্যান্ডার্স, ঠিক আছে, তুরস্কের একটা মিয়েন্ডেরাস নদী থেকেই কিন্তু এই নামটা এসছে। আমি দেখো এখানে সবগুলো অ্যান্সারগুলো কোশ্চেনে একবার তোমরা একবার দেখে নাও কি কি কোশ্চেনগুলো আছে, আমি একবারে অ্যান্সারে আলোচনা করব। দেখে নিয়েছো? এইগুলো মোটামুটি আমি 18খানা কিন্তু কোশ্চেন লিখেছি। দেখো 5 নম্বরটা কি আছে, নিম্নভূমির নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আমাদের কোন প্রক্রিয়া? আমাদের অবক্ষেপণ বা সঞ্চয়। কোনো একটা জায়গায় ধরো এখানে সঞ্চয় হচ্ছে দিনের পর দিন, তাহলেই তো আমাদের ভূমিরূপের উচ্চতাটা বৃদ্ধি পাবে, তাই না? যে সঞ্চয় প্রক্রিয়ায় কিন্তু আমাদের ভূমিরূপের উচ্চতাটা বৃদ্ধি পায়। তারপরে কোশ্চেন কি ছিল, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে। প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করছে, আমাদের চ্যাপ্টারটার নামই আমরা জানি বহির্জাত প্রক্রিয়া। তো এটা কিন্তু বহির্জাত প্রক্রিয়া। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটা? লবণযুক্ত বললেই আমাদের কিন্তু দ্রবণ ক্ষয় হয়ে থাকবে। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলবো? ক্যানিয়ন। আমাদের আই আর ভি আকৃতির উপত্যকা আছে, তাই না? তো শুষ্ক অঞ্চলে যখন আমরা গিরিখাত দেখবো, সেটা কিন্তু আমাদের ক্যানিয়ন হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? অ্যাঞ্জেল জলপ্রপাত। সেটা কোথায় আছে? ভেনেজুয়েলায় আছে। পৃথিবীর বৃহত্তম নদীচরের নাম কি? নদীচরের নাম হচ্ছে মাজুলি, যেটা আমাদের কোথায় আছে? ব্রহ্মপুত্র নদীতে আছে, এবং আসামের ওই জায়গাটায়। ঠিক আছে, এটা তোমরা কিন্তু দেখে নেবে। দেখো গাঙ্গেয় বদ্বীপ কোন প্রক্রিয়ার ফল? আমাদের যে বদ্বীপগুলো গঠিত হয় সেগুলো তো এক একটা সঞ্চয়ের ফলেই গঠিত হচ্ছে, তাই না? তাহলে এটা নদীর সঞ্চয়ের ফলে। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে, ভূমিভাগের সমতলীকরণ যখন ঘটবে, তখন সেই পর্যায়টাকে আমরা কি বলবো? গ্রেডেশন বলে থাকবো, এর অপর নাম পর্যায়ন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই দেখো পর্যায়ন কি এবং নামটা কে ইউজ করেছিলেন। অবরোহণের অপর নাম কি? ক্ষয় সাধন। আর যদি বলতো আরোহণ, তার অপর নাম কি? তখন আমরা বলবো কি? সেটা হচ্ছে সঞ্চয় সাধন। নেক্সট দেখো কি আছে, নীল নদের বদ্বীপ কি ধরনের দ্বীপ? আমাদের বদ্বীপের 3টে প্রকারভেদ আছে, ধনুক আকৃতির আছে, তাই তো? মিসিসিপির আমাদের কি বদ্বীপ আছে, সেইগুলো তোমরা কিন্তু অবশ্যই পাখির পায়ের মতো যে বদ্বীপ, সেগুলো কিন্তু অবশ্যই দেখেছো, এবং নীল নদের বদ্বীপটা কিন্তু ধনুক আকৃতির বদ্বীপ হয়ে যাচ্ছে। নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয়? একটা হচ্ছে নিক পয়েন্ট গঠিত হয়, আরেকটা কি গঠিত হচ্ছে? নদী মঞ্চ। জলবিভাজিকা কাকে বলে? যে উচ্চভূমি বা পর্বতশ্রেণী 2টি বা ততোধিক নদী অববাহিকা পৃথক করে, সেটাকেই কিন্তু আমরা কি বলবো? জলবিভাজিকা বলে থাকবো। নেক্সট দেখো, জলপ্রপাতের পাদদেশে কোন প্রকার ভূমিরূপ গঠিত হয়? আমাদের জলে যে পড়ছে এবং তার পাদদেশে এই একটা নিচের দিকে জলটা তো পড়ছে জলপ্রপাত থেকে, তখন যেই ভূমিরূপটা গঠিত হয় তাকে বলবো প্রপাতকূপ বা পাঞ্চকূপ। এটা কিন্তু অনেকে মন্থকূপের সাথে গুলিয়ে ফেলে, কিন্তু সেটা কিন্তু নয়, একটু সেটা দেখে নিও তোমরা। পুঞ্জিত ক্ষয় একটা কি ধরনের প্রক্রিয়া? পুঞ্জিত ক্ষয় হচ্ছে আমাদের যে ল্যান্ডস্লাইডগুলো হয়, তাই না? সেটা কিন্তু আমাদের মহাকর্ষীয় প্রক্রিয়া এবং অভিকর্ষজ প্রক্রিয়া, যেগুলো
আমাদের অভিকর্ষজ প্রক্রিয়ার উদাহরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমরা ট্রু ফলসে চলে যাব। ট্রু ফলসের মধ্যে দেখে নেব আরোহণ একটা ক্ষয় প্রক্রিয়া, একদমই নয়, এটা কিন্তু ফলস। আমি একটু আগেই বললাম আরোহণ সঞ্চয় প্রক্রিয়া। ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় বায়ু ক্ষয় কাজের ফলে, এটাও ফলস, এটা নদীর কাজের ফলে তৈরি হয়। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ তৈরি হয়, এটা ঠিক, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ তৈরি হয়। প্লাবন সমভূমি একটা আরোহণ প্রক্রিয়ার উদাহরণ, হ্যাঁ এটা ঠিক। শুষ্ক এবং শুষ্ক অঞ্চলের প্রায় অঞ্চলে ভি আকৃতির উপত্যকা দেখা যায়, অবশ্যই এটা ঠিক। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিও। দেখো এবারে মার্কস 2 এর কী কী কোশ্চেন আমি রেখেছিলাম। নদীমঞ্চ, কর্তিত শৈলশিরা, কাস্কেড, ধারণা অববাহিকা এবং জলবিভাজিকা। এবং এই অ্যান্সারগুলো তোমরা কি করে লিখলে 2 মার্কস অবশ্যই পাবে, একটু দেখে নিও। দেখো অবশ্যই তোমরা যখন 2 মার্কসের কোশ্চেন লিখবে উদাহরণ বৈশিষ্ট্য মেনশন করবে, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কসটা আসবে। নদী তার উপত্যকার তলদেশে খনন করার পর পুরনো উপত্যকার সমতল বা মৃদু ঢালু মেঝে নদীর দুপাশে ধাপের মতো অবস্থান করলে সেটাকেই কিন্তু আমাদের নদী মঞ্চ বলে। এটা নদী ফ্লো হচ্ছে, তার চারপাশে এরকম ধাপের মতো অবস্থান করছে। তারপরে দেখো কি আছে, কর্তিত শৈলশিরা। পার্বত্য উপত্যকায় নদী প্রবাহিত হওয়ার সময় পথে থাকা শৈলশিরাগুলিকে বাধার সম্মুখীন করে। নদী তার ক্ষয়কাজের মাধ্যমে শৈলশিরার অগ্রভাগ কেটে ফেলে এবং সোজা পথে আবার বয়ে যায়, একেই কর্তিত শৈলশিরা। ধরো এখানে অনেকগুলো এরকম করে নদী চলার পথে এরকম করে পাহাড় আছে, তো সেটা পাহাড়গুলো তো কী করবে, নদী এরকম করে কেটে বয়ে চলে যাচ্ছে, তো সেই জায়গাটাকেই কিন্তু আমরা বলে থাকবো কর্তিত শৈলশিরা। এবং এটা হিমালয় পার্বত্য অঞ্চলে মন্দাকিনী নদীর গতিপথে লক্ষ্য করা যায়। তোমরা সংজ্ঞা প্লাস উদাহরণ দেবে, তাহলেই কিন্তু মার্কস 2 পেয়ে যাবে। এবারে দেখো জলবিভাজিকা কাকে বলে আছে। জলবিভাজিকা বলতে আছে হচ্ছে যে প্রাকৃতিক উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল 2 বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে এবং যাদের জলরাশি ভিন্ন প্রকৃতি ভিন্ন ভিন্ন দিকে প্রভাবিত হয়, তাকেই জলবিভাজিকা বলে। আমাদের হিমালয় পর্বতমালা কিন্তু একটা জলবিভাজিকার উদাহরণ। এইবারে দেখো মার্কস 3-তে কী কী কোশ্চেনগুলো আছে, আগে কোশ্চেনগুলো আলোচনা করে নিই। সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনই রেখেছি। সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন, নদীর বহন কাজ কী এবং তার প্রক্রিয়া চিত্রসহ আলোচনা করো। চিত্রসহ 3 প্রকার বদ্বীপ প্রত্যেকটা কিন্তু চিত্রসহ তোমরা প্র্যাকটিস করবে। প্রপাতকূপ এবং মন্থকূপের পার্থক্য রেখেছি। আর মার্কস 5-এ কিন্তু একটা কোশ্চেনে রেখেছি, এটা খুবই ইম্পর্টেন্ট রাখলো এই বছরের জন্য। নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ সঞ্চয় কাজের ফলে যেগুলো সৃষ্টি হয়েছে সেইগুলো আলোচনা করো, নিম্নগতিতে কিন্তু অবশ্যই। তো সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন। 1 নম্বর পয়েন্ট আছে দেখো, উচ্চ স্রোত এবং গভীরতা। যদি নদীর স্রোতের গভীরতা, স্রোত যদি বেশি থাকে এবং গভীরতা বেশি থাকে, তাহলে যে সমস্ত নদীর মোহনায় কিন্তু সমুদ্রের স্রোতের বেগ অত্যন্ত বেশি, সেখানে কিন্তু পলি জমতে পারবে না। ঠিক আছে, নেক্সট দেখো পরিবহনের কিন্তু অভাব, জোয়ার, সোজা পথ, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা দেখে নেবে নদীর মোহনায় বদ্বীপ কেন সৃষ্টি হয়নি। তারপরে দেখো নদীর বহন কাজ, তোমরা সবাই পড়ে এসছো নদীর বহন কাজ প্রক্রিয়াগুলো কোনগুলো। আমি কিন্তু চিত্রগুলো অ্যাড করিনি, তোমরা চিত্রগুলো অবশ্যই দেখে যাবে। ভাসমান প্রক্রিয়া আছে, দ্রবীভূত প্রক্রিয়া আছে, সলিউশন যেটাকে বলে, লাফিয়ে চলা প্রক্রিয়া আছে, লম্ফদান যেটাকে বলে, গড়িয়ে চলে বা তলানি প্রক্রিয়া, ট্র্যাকশন যেটাকে বলে, এই প্রক্রিয়াগুলো কিন্তু অবশ্যই দেখো। এগুলোই হচ্ছে নদীর বহন কাজের প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, আমাদের যে বদ্বীপের শ্রেণী বিভাগ আছে, আমি বলছিলাম 3টে বদ্বীপ আছে আমাদের। কি ধনুক আকৃতির বদ্বীপ আছে, একটা পাখির পায়ের মতো বদ্বীপ আছে, আরেকটা কি তীক্ষ্ণ বা কাস্কেড বদ্বীপ। তো ধনুক আকৃতির বদ্বীপ হচ্ছে আমাদের প্রত্যেকটা ড্রয়িং অবশ্যই মাস্ট প্র্যাকটিস করবে। এবং তাদের দেখো আমি অল্পের মধ্যে রেখেছি, তোমরা সংজ্ঞা প্লাস উদাহরণ এবং বৈশিষ্ট্য প্লাস ড্রয়িং যদি দিয়ে দাও, তোমরা কিন্তু এটা মার্কস 3-তে আছে, 3-এ 3 পেয়ে যাবে। ঠিক আছে, তো এই 3টে একটু তোমরা দেখে নেবে। দেখো এরপরে কি আছে, প্রপাতকূপ এবং মন্থকূপের যে পার্থক্য সেটা আমি রেখেছি। প্রপাতকূপ দেখো এরকম করে বৈশিষ্ট্য বা একটা সাবজেক্ট দিয়ে দেবে, তাহলে কিন্তু নম্বরটা পেতে তোমাদের কিন্তু খুব সাহায্য হবে। দেখো প্রপাতকূপের মধ্যে কি আছে, জলপ্রপাতের ঠিক নিচে থাকে। মন্থকূপ নদী অববাহিকার ওপরে বা মধ্যভাগে থাকে। জলপ্রপাতের জল তীব্র বেগে যখন পড়ে খাড়া পাড়ভাগে, সেটাকে প্রপাতকূপ বলি। মন্থকূপ হলো নদীগর্ভের পাথর জলের টানে ঘুরতে ঘুরতে ঘর্ষণ করে গর্ত তৈরি করে, তাকে মন্থকূপ বলে। ঠিক আছে, এই বৈশিষ্ট্য 4টে কিন্তু দেখে নিও তোমরা। আর তোমরা মোটামুটি আজকে কিন্তু আমি তোমাদের কি আলোচনা করলাম, বহির্জাত প্রক্রিয়া এবং নদী সম্পর্কে। পরের ভিডিওতে আমি হিমবাহ সম্পর্কে আলোচনা করব। এরকম করে প্রত্যেকটা পার্টে, যেমন ভারতের, ঠিক আছে, ইন্ডিয়াতে আমাদের কী কী এক্সামে আছে, ফার্স্ট সামিটিভে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কিন্তু আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে।